ফ্রেন্ডস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের একটা প্রজেক্ট করাবো। প্রজেক্টের নামটা লেখা আছে কি করাবো? প্রতিসাম্য করাবো। প্রতিসাম্যটা তোমাদের ক্লাস 7-এর বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে একটু পড়ে নেবে। প্রজেক্টটা করার আগে তোমরা কিভাবে প্রজেক্টটা লিখবে আমি তোমাদের লেখার মতো করে বলে বলে যাব। তোমরা হয়তো পুরোটা শুনে শুনে লিখতে পারবে না, একটু করে শুনবে আর পজ করে নেবে, তারপরে লিখবে, আবার একটু শুনবে, তারপরে লিখবে। এইভাবেই তোমরা করবে। আসো আমরা শুরু করি। সবার প্রথমে কি লিখবে? সবার প্রথমে প্রজেক্ট লেখার নিয়মে যেটা থাকে সেটা হচ্ছে সূচিপত্র। তোমরা সবার প্রথমে লিখবে সূচিপত্র। সূচিপত্র একদম ফ্রন্ট পেজে থাকলেও তোমাদের সূচিপত্র। সূচিপত্রে কি কি হয় তোমরা এতদিনে সবাই জেনে গেছো। সূচিপত্র একদম উপরে থাকবে, তারপর পরপর নিচের দিকে কি কি লেখা থাকবে সেগুলো। প্রথমে থাকবে হচ্ছে উদ্দেশ্য। আমার প্রজেক্ট লেখার নিয়ম ভিডিওটায় দেওয়া আছে কি কি থাকবে, তোমরা ওটা দেখে নেবে। সূচিপত্রর আন্ডারে কিন্তু থাকবে প্রথমে উদ্দেশ্য থাকবে, তারপরে থাকবে তথ্য সংগ্রহ। উদ্দেশ্যর পরে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তারপরে থাকবে মূল্যায়ন, সহায়ক গ্রন্থপঞ্জি, আর সবার শেষে থাকবে কৃতজ্ঞতা স্বীকার। কোনটা কত নম্বর পেজে আছে পেজ নাম্বারগুলো এখানে লিখে দেবে। তাহলে আসো আমরা শুরু করি। সবার প্রথমে হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যে তোমরা কি লিখবে? হঠাৎ করে প্রতিসাম্যটা তুমি শিখতে যাবে কেন? নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। কোনো কিছু তো দুমদাম করে শেখা যায় না, শেখার পিছনে কিছু একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু শেখা হয়। তাহলে কি উদ্দেশ্য সেটা আমি তোমাদেরকে বলবো, তোমরা শুনে নাও এবং শুনে খাতায় লিখে নেবে। তোমরা এবার লিখবে ঠিক এরকম, উদ্দেশ্য লিখবে, উদ্দেশ্য লিখে তলায় দাগ দিচ্ছ, এবার লিখছো এরকম: প্রতিসাম্য জ্যামিতি, প্রকৃতি এবং আকারের একটি মৌলিক অংশ। এটি এমন নিদর্শন তৈরি করে যা আমাদের বিশ্বকে ধারণাগতভাবে সংগঠিত করতে সাহায্য করে। আমরা প্রতিদিন প্রতিসাম্য দেখি, কিন্তু প্রায়ই তা উপলব্ধি করি না। মানুষেরা তাদের কর্মজীবনের অংশ হিসাবে রৈখিক ও ঘূর্ণন প্রতিসাম্যের ধারণাগুলি ব্যবহার করে। তোমার উদ্দেশ্য লেখা হয়ে গেল। এরপরে কি লিখবে? তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ লিখছো। তথ্য সংগ্রহ বলতে এই প্রকল্পটা করার জন্য বা এই প্রজেক্টটি করার জন্য তুমি কোথা থেকে তথ্যগুলো পেয়েছো সেগুলো তোমাকে এখানে সব দিতে হবে। তাহলে কী রকম লিখবে? এবার তোমরা লেখা শুরু করছো। এই প্রকল্পটি লেখার জন্য আমাদের পাঠ্যপুস্তকটি যথেষ্ট সহায়তা করেছে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের কাছ থেকে প্রতিসাম্য সম্পর্কে বিশদ আকারে জানতে পেরেছি। এরপরেও তোমরা যদি আরও কারো কাছ থেকে জেনে থাকো তার নামটাও দিতে পারো, অথবা তার সঙ্গে তোমার যা রিলেশান তুমি তাকে যা বলে ডাকো তার ওখানে রিলেশানটাও লিখতে পারো। তোমার বাবার কাছ থেকেও তুমি জানতে পারো, বা তোমার প্রাইভেট টিউটরের কাছ থেকেও জানতে পারো। যার যার কাছ থেকে তুমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রতিসাম্যটা লিখেছো তাদের তুমি এখানে নাম দিতে পারো। মেন এবার যে জিনিসটা আসবে তোমার তথ্য বিশ্লেষণ। এইটা হচ্ছে যে কোনো প্রজেক্ট লেখার ক্ষেত্রে তথ্য বিশ্লেষণটাই হচ্ছে আসল। এটাই তোমাদের অনেকগুলো পৃষ্ঠা জুড়ে হবে। তথ্য বিশ্লেষণে কি লিখবে? তথ্য বিশ্লেষণে এবার তোমরা লেখা শুরু করছো। আমি যেমন বলছি সেরকমভাবে লিখতে পারো। যে সমস্ত চিত্রকে কোনো একটি কাল্পনিক রেখার সাপেক্ষে দুটি সর্বসম অংশে বিভক্ত করা যায়, বা কোনো একটি বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘোরালে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা যায়, তাদের প্রতিসাম্য বলে। এটা হচ্ছে প্রতিসাম্য কাকে বলে তোমাদেরকে লিখিয়ে দিলাম। এরপরে লিখছো প্রতিসাম্য দুই প্রকার, যথা 1 নম্বরে রৈখিক প্রতিসাম্য, 2 নম্বরে লিখবে ঘূর্ণন প্রতিসাম্য। এবার রৈখিক প্রতিসাম্য লিখে তলায় দাগ দেবে। রৈখিক প্রতিসাম্য কাকে বলে সেটা লেখাচ্ছি। লিখবে এরকম: একটি চিত্র যখন একটি সরলরেখার সাপেক্ষে প্রতিসম হয় তখন সেই প্রতিসাম্যকে রৈখিক প্রতিসাম্য বলে। যেখানেই তুমি ডেফিনেশন লিখবে সঙ্গে সঙ্গে চেষ্টা করবে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেওয়া। এর সঙ্গে এক্সাম্পল দিয়ে দেবে। কীরকম দেবে? যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা 3টি,
তার নিচে লিখবে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা একটি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসম রেখা দুটি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসম রেখা চারটি, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের প্রতিসম রেখা একটি। রৈখিক প্রতিসম তোমার লেখা হয়ে গেল। এরপরে ঘূর্ণন প্রতিসাম্য লিখবে, তলায় দাগ দেবে। এবার লিখছো একটি চিত্রকে কোনো বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘোরালে যদি পূর্বের অবস্থানে ফিরে আসে তখন সেই প্রতিসাম্যকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। এবার ঘূর্ণন প্রতিসাম্যের মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে, সেগুলোও কিন্তু তোমাকে তথ্য বিশ্লেষণের মধ্যে দিতে হবে। এরপরে তোমরা ঘূর্ণন প্রতিসাম্যের আন্ডারে লিখবে ঘূর্ণন কেন্দ্র। ঘূর্ণন কেন্দ্র লিখে তলায় দাগ দেবে। এবার কী লিখবে ডেফিনেশনটা তোমরা শুনে নাও, শুনে শুনে লিখে নেবে। যে কেন্দ্রের সাপেক্ষে ঘোরালে চিত্রটি পূর্বের অবস্থানে ফিরে যায় তাকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র। এরপর লিখবে ঘূর্ণন প্রতিসাম্য কোণ, লিখে তলায় দাগ দিলে। কাকে বলে এবার বলছি, তোমরা লিখে নেবে। সব থেকে কম যে নির্দিষ্ট কোণে ঘোরালে চিত্রটি পূর্বের অবস্থানে ফিরে আসে তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য কোণ। এরপর লিখবে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। এবার লিখছো সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। এরপর তোমরা একটা ছক তৈরি করবে ঘূর্ণন প্রতিসাম্যের উদাহরণ দেওয়ার জন্য। দেখো ছকটা ঠিক এরকম হবে, সামতলিক ছবি, মানে এখানে ছবির নামটা থাকবে, ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন কেন্দ্রটা কোথায় অবস্থিত হবে সেটা লিখতে হবে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ মানে কত ডিগ্রি কোণে ঘুরলে সেটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসে, আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 360 ডিগ্রি ঘুরতে যতবার পূর্বের অবস্থানে ফিরে এলো সেটা ঘূর্ণন মাত্রা তোমার এখানে লেখা হবে। তাহলে কিভাবে লিখবে, সমতলিক ছবিতে তুমি 1 নম্বরে লিখবে সমবাহু ত্রিভুজ। এর ঘূর্ণন কেন্দ্রটা কী হবে, ঘূর্ণন কেন্দ্রে লেখা হবে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি হবে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রি কোণে ঘুরলে সেটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কি হবে, 360 ডিগ্রিকে 120 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবে, যেটা হবে সেটাই হবে তোমার ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। এক্ষেত্রে কত হবে 3। 2 নম্বরে লিখবে, অনেকগুলো উদাহরণ তোমার এখানে দিয়ে দিতে হবে। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র লিখলে ঘূর্ণন কেন্দ্র কি হবে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কর্ণদ্বয়ের ছেদবিন্দু লিখলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কী হবে, যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান এবং প্রতিটি কোণ সমকোণ, সেই কারণে এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 90 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হবে 360 ডিগ্রিকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করবে, কত হবে 4। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এখানে তো তোমার ছবিগুলো আঁকা হচ্ছে না, যেখানে তুমি লিখছো তোমরা রুল টানা পৃষ্ঠায় লিখছো তার ঠিক বাঁ দিকে যে সাদা পৃষ্ঠাটা থাকবে সেখানে কিন্তু প্রত্যেকটা ছবি এঁকে তোমাদেরকে দেখাতে হবে। সমবাহু ত্রিভুজের ডান দিকে যেখানে ছকটায় লিখছো তার বাঁ দিকে সাদা পৃষ্ঠায় সমবাহু ত্রিভুজের ছবিটা আঁকবে, এঁকে যদি সম্ভব হয় ঘূর্ণন কেন্দ্রটা কোথায় হচ্ছে সেটাও তোমরা দেখাতে পারো, কিন্তু ছবিটা তোমাদের বাঁ দিকে সাদা পৃষ্ঠাতেই আঁকতে হবে। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম, যেখানে রৈখিক প্রতিসাম্য লিখিয়েছি সেখানে যে উদাহরণগুলো দিলে সেই উদাহরণগুলো ডান দিকের পৃষ্ঠায় লিখেছো, বাঁ দিকের সাদা পৃষ্ঠায় তার ছবিগুলো এঁকে প্রতিসম রেখাগুলো ডটেড লাইন দিয়ে এঁকে দেবে। তাহলে বর্গক্ষেত্র হয়ে গেল। এরপরে 3 নম্বরে তোমরা লিখবে আয়তক্ষেত্র। ঘূর্ণন কেন্দ্রটা কি হবে, ঘূর্ণন কেন্দ্র হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 180 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা হবে 2। 4 নম্বর লিখবে সামান্তরিক, যা আয়তক্ষেত্রে লিখেছিলে সামান্তরিকের সেই লেখাটাই হবে। এবার লিখবে 5 নম্বরে রম্বস। রম্বসের ক্ষেত্রেও আয়তক্ষেত্রে যেমন লেখা হয়েছিল সামান্তরিকে যেমন লেখা হয়েছিল সেম লেখা, কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2।
শেষ তোমরা 6 নম্বরে লিখবে সুষম পঞ্চভুজ। ঘূর্ণন কেন্দ্রটা কি লিখবে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু। আবার বলে দিচ্ছি, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কী করে পাবে? মোট 360 ডিগ্রিকে তুমি 5 দিয়ে ভাগ করে দেবে। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 72। 5 দিয়ে কেন ভাগ করলাম? যেহেতু সুষম পঞ্চভুজ তাই তার 5টা বাহুর দৈর্ঘ্য সমান। ঘূর্ণন প্রতিসাম্য কোণ বের করতে গেলে যতগুলো বাহু সমান সেগুলো দিয়ে ভাগ করতে হয়। 360কে 5 দিয়ে ভাগ করলে 72 হলো। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কী করে পাবে? 360 ডিগ্রিকে 72 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবে। কত হয়? 5। 5 হবে তোমার এখানে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। ব্যাস, তোমরা ছকটা এখানে শেষ করলে। যেখানে লেখা হচ্ছে তার ঠিক বাঁ দিকে তোমরা ছবিটা আঁকছো। ছবিটা এঁকে যদি ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র দেখানো সম্ভব হয় তাহলে তোমরা দেখিয়ে দেবে। এরপরে আলাদা প্যারা করে লিখছো তোমরা। এছাড়াও কিছু কিছু চিত্র আছে যেগুলি রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়, যেমন সমদ্বিবাহু ত্রিভুজ, একটা উদাহরণ দিয়ে দিলে। আবার একটা প্যারা করে লিখবে, আবার কোনো কোনো চিত্র আছে ঘূর্ণন প্রতিসাম্য কিন্তু রৈখিক প্রতিসাম্য নয়, যেমন সামান্তরিক। এত দূর লেখা হলে তোমার তথ্য বিশ্লেষণ লেখা শেষ হলো। এরপরে লিখবে তোমরা মূল্যায়ন। প্রতিসাম্য সম্পর্কে জানার পরে তোমার কি উপকার হলো বা সমাজের কি উপকার হলো, এটা জানার ফলে তুমি বাস্তবে কি উপকৃত হলে সেটা তোমাকে লিখতে হবে। তোমরা লিখবে এরকম: প্রতিসাম্য সম্বন্ধে বিস্তারিত জানার পর আমাদের চারপাশের বিভিন্ন বস্তুগুলির মধ্যে কোনগুলি প্রতিসম এবং কোনগুলি প্রতিসম নয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। ব্যাস, তোমার মূল্যায়ন লেখা হয়ে গেল। এরপরে লিখবে সহায়ক গ্রন্থপঞ্জি। দেখতে পাচ্ছ আমার এখানে পয়েন্ট দেওয়া আছে। এরপরে সহায়ক গ্রন্থপঞ্জি লিখছো। এই প্রকল্পটি লেখার জন্য আমাদের পাঠ্যপুস্তকের ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও যদি আরও অন্য কোনো বই থেকে কেউ হেল্প নিয়ে থাকো সেই সব বইয়ের রাইটারের নাম লিখে দেবে, তাহলেই তোমার সহায়ক গ্রন্থপঞ্জি হয়ে গেল। একদম শেষ পয়েন্ট কি? কৃতজ্ঞতা স্বীকার। এটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কৃতজ্ঞতা স্বীকার। তোমাকে এই প্রকল্পটা করার জন্য যে যে সাহায্য করেছে বা তুমি যার যার সাহায্য পেয়ে প্রকল্পটা করতে পেরেছো তাদেরকে তোমাকে কৃতজ্ঞতা জানাতে হয়। এটা সবার শেষ পয়েন্টে থাকবে। তাহলে কী লিখবে? এই প্রকল্পটি লেখার জন্য বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মহাশয় আমাকে বিশেষভাবে সাহায্য করেছে, তাই আমি ওনার প্রতি কৃতজ্ঞ। এছাড়াও আমার গৃহশিক্ষক ও সহপাঠীদের কাছেও আমি কৃতজ্ঞ। এত অবধি লেখা হলে তোমার প্রজেক্টটা লেখা শেষ হলো। একটা চার্ট তৈরি করবে। চার্ট কেমন দেখতে হয় আমি আমার প্রথমের ভিডিওটায় বলেছি। চার্টে কি কি থাকবে? চার্টে তোমার নাম থাকছে, ক্লাস থাকছে, রোল থাকছে। এবার কিসের উপরে করছো? প্রতিসাম্য। প্রতিসাম্যের কিছু ছবি তোমরা ওখানে আঁকবে। এঁকে কোনটা কী রূপের প্রতিসাম্য সেটা লিখবে। রৈখিক প্রতিসাম্যের কয়েকটা ছবি আঁকবে আর ঘূর্ণন প্রতিসাম্যের কয়েকটা ছবি আঁকবে। কোন রেখার সাপেক্ষে তারা প্রতিসাম্য সেই রেখাগুলো চিহ্নিত করে দিলে। আর ঘূর্ণন প্রতিসাম্যের ক্ষেত্রেও যদি ঘূর্ণন কেন্দ্রটা চিহ্নিত করা যায় চিহ্নিত করে দেবে। এইরকমভাবে তোমরা করবে। চার্টটা তোমরা একটা আর্ট পেপারের উপরে আর নিচে দুটো দণ্ড লাগিয়ে সেটাও করতে পারো। দেখবে তোমরা যে ভূগোলের ম্যাপ যেমন হয় সেরকমই একটা আর্ট পেপার, কালারিং আর্ট পেপার, হোয়াইট কালার আর্ট পেপার কিনবে না, বিভিন্ন কালারিং যে আর্ট পেপার হয় সেরকম আর্ট পেপারের উপরে আর নিচে ওরকম দণ্ড দিয়ে অনেক সময় চার্ট পাওয়া যায়, তোমরা ওটা করতে পারো। অথবা দোকানে গিয়ে ব্ল্যাঙ্ক চার্ট বললে তোমাদের ব্ল্যাঙ্ক চার্টও দিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাদের খরচটা একটু বেশি হবে। আর্ট পেপারে করলে তোমাদের খরচটা তুলনামূলক কম হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এরপরেও যদি এই প্রজেক্টটি লিখতে কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।